সবাইকে স্বাগত দীপ্ত সন্ধ্যার সংবাদে। সাথে রয়েছে দোলা ডলারে। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। জনগণের অর্থ আর পাচার হতে দেওয়া হবে না, শ্রীমঙ্গলে কার্ড বিতরণ অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী। ইরান ও যুক্তরাষ্ট্রের শান্তি চুক্তি ঘোষণার পরও স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল। দেশের জনগণের অর্থ আর পাচার হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার দুপুরে শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি আরও বলেন, দেশের অর্থ দিয়ে জনগণের জন্য কাজ করা হবে। যারা বিদেশে টাকা পাচার করতে চায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান প্রধানমন্ত্রী। সরকার প্রধান বলেন, সংসদের ভেতরে বা বাইরে যারা জনগণকে বিভ্রান্ত করতে চায় তাদের ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে। এছাড়া যারা ঘোষিত বাজেটকে গণবিরোধী বলছে তারা জনগণের বন্ধু নয় বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। জনগণের জন্য যেই বাজেটে সকল ব্যবস্থা রেখেছি সেই বাজেটকে যারা গণবিরোধী পালে তারা কি কখনো জনগণের বন্ধু হতে পারে? তারা কখনো জনগণের বন্ধু হতে পারে না প্রিয় ভাই বোনেরা। কাজেই যারা জনগণকে বিভ্রান্ত করতে চায় প্রিয় ভাই বোনেরা, সেটি সংসদের ভেতরেই হোক সেটি সংসদের বাইরেই হোক, তাদের ব্যাপারে আপনাদেরকে সচেতন থাকতে হবে। এ বিষয়ে আরো খবরাখবর জানবো। মৌলভীবাজার থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী রোনালদো ধর। রোনালদো, প্রধানমন্ত্রীর সারা দেশের কর্মসূচি নিয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন? হ্যাঁ দুলা, আমরা দেখেছি যে আজকে সকালে প্রধানমন্ত্রী প্রথমে তিনি শ্রীমঙ্গল ভিজিট করেছেন। সেখানে তিনি ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে তিনি ছিলেন অনেক সময়। তিনি সেখানে জনসভায় অংশগ্রহণ করেন এবং একই সাথে তিনি কিন্তু ওইখানকার যে সমস্যাগুলো ছিল, এখানে যে এমপি রয়েছেন সৈয়দ মুজিবুর রহমান মুজিব, উনি সহ অন্যান্য নেতাকর্মীরা ছিল, তিনি সেইখানকার যে উন্নয়ন কর্মসূচি সেইগুলো নিয়ে আসলে তিনি আলোচনা করেছিলেন এবং সেইখান থেকে আসলে শেষ করে তিনি সময় ম্যানেজমেন্ট করেই তিনি কিন্তু মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে এসেছিলেন সদর উপজেলায়। সেখানে কিন্তু আমাদের যে মৌলভীবাজার সংসদ সদস্য 4 আসনের মধ্যে 3 আসনের এমপি কিন্তু এখানে ছিলেন। তো তারা বিভিন্ন প্রস্তাব দিয়েছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে। তো তিনি সেই প্রস্তাবগুলো আসলে শুনছিলেন। এই মধ্যে কিছু প্রস্তাব ছিল যে মৌলভীবাজারে একটা মেডিকেল কলেজ চাই। তারপর আরেকজন এমপি বলেছেন যে মৌলভীবাজার কৃষি বিশ্ববিদ্যালয় নেই। আবার আমাদের যে মৌলভীবাজার সরকারি কলেজ যেটা রয়েছে সেটাকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা চাই। আসলে তারপর হচ্ছে প্রধানমন্ত্রী যখন বলেন, তিনি বলেছেন যে আমাদের এখানে যে সদর হাসপাতাল যেটা রয়েছে সেই সদর হাসপাতাল আসলে 250 শয্যা বিশিষ্ট, কিন্তু আমাদের যে 7টা যে উপজেলা রয়েছে সেই 7টা উপজেলায় হচ্ছে প্রত্যেকটা উপজেলায় 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল রয়েছে। তিনি বলেছেন যে সেই হাসপাতালগুলোকে তিনি 100 শয্যা বিশিষ্ট হাসপাতাল করবেন এবং তিনি জনগণের জন্য যে অর্থ বাজেট রয়েছে সেই বাজেটকে যারা হচ্ছে মানেন না তাদেরকে তারা সরকার বিরোধী বলে মনে করেন। এবং একই সাথে তিনি মৌলভীবাজার শহরের অন্যান্য যে উন্নয়ন কর্মসূচি ছিল যেগুলো তিনি নির্বাচনের আগে, অর্থাৎ উনি কিন্তু নির্বাচনের আগে মৌলভীবাজার এসেছিলেন, তিনি তখন যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন তিনি বলেছেন সেই প্রতিশ্রুতিগুলো তিনি সম্পন্ন করবেন। তো এই ছিল আসলে এখানকার সর্বশেষ পরিস্থিতি। দুলা। রোনালদো, আপনাকে ধন্যবাদ। মৌলভীবাজার থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী রোনালদো ধর। চট্টগ্রামের বাকুলিয়ায় 4 বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মনির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল চট্টগ্রামের বিচারক এর রায় দেন। এছাড়া বহুল আলোচিত শিশু আলিনা ইসলাম আয়াত হত্যা মামলায় একমাত্র আসামি আবির আলীকে মৃত্যুদণ্ড দিয়েছে চট্টগ্রামের 6ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ। ঘটনা 3.5 বছর পর রায় হলো চট্টগ্রামের ইপিজেডে শিশু আয়াতকে 6 টুকরো করে হত্যার ঘটনার দায়ের করা মামলার। বুধবার দুপুরে চট্টগ্রামের 6ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক আসামি আবিরকে মৃত্যুদণ্ডাদেশ দেন। এছাড়া হত্যাকাণ্ডে সহযোগী অপ্রাপ্তবয়স্ক হওয়ায় শিশু আদালতে আলাদাভাবে তার বিচার কাজ চলছে। আদালত 302 ধারা মতে আসামি মোহাম্মদ আবির আলীকে
মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন এবং 1 লক্ষ টাকা অর্থদণ্ড করেছেন। রায়ে সন্তোষ প্রকাশ করে তা দ্রুত কার্যকরের দাবি জানান স্বজনরা। এর প্রতি আমি সন্তুষ্ট, আদালতের প্রতি সন্তুষ্ট, প্রত্যেকটা টিমের প্রতি সন্তুষ্ট। তাই আমি চাই এই রায়টা অতি দ্রুত কার্যকর করার জন্য আমি বাংলাদেশ সরকার তারেক রহমানের কাছে একটা আকুল আবেদন ওকে যেন অতি দ্রুত ফাঁসির কাজটি চূড়ান্ত করা হয়। আমরা সন্তুষ্ট। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে এই রায়ের মাধ্যমে যাতে অতি দ্রুত 1 মাসের ভিতরে এই রায় বাস্তবায়ন করা হয়। আদালত তার পর্যবেক্ষণে জানায়, একটি মানুষকে গলা টিপে হত্যার পর মরদেহ টুকরো টুকরো করার এই ঘটনা পূর্ব পরিকল্পিত ও নিষ্ঠুরতার সর্বোচ্চ পর্যায়, যা সমাজে আতঙ্ক সৃষ্টিকারী। যে রায় আদালত দিয়েছে আমরা আদালতের প্রতি সন্তুষ্ট। আমরা এই রায়ের দ্রুত কার্যকর আশা করি এবং পিবিআই এই ধরনের অনেক চাঞ্চল্যকর মামলা, ক্লুলেস মামলা আমরা উদ্ঘাটন করি। 2022 সালে 14 নভেম্বর শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর 6 টুকরো করে আবির ও তার বন্ধু পরে মরদেহের খণ্ডিত অংশ সাগর ও খালে ফেলে দেয় তারা। একই দিন রায় হয় বাকলিয়ায় 3.5 বছরের শিশুকে ধর্ষণের মামলার। এতে একমাত্র আসামি মনির হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। আমরা রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পারায় আসামির পূর্বে কোনো মামলা না থাকায় এই মামলাটি প্রথম মামলা হওয়ায় আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং 50,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছেন। তবে রায়ে অসন্তোষ প্রকাশ করেন শিশুটির স্বজনরা। এটা যদি ফাঁসি হতো তাহলে বিভিন্ন মানুষের অনেক জায়গায় এখনো বর্তমানে কিন্তু ধর্ষণকারী চলতেছে, এটা বন্ধ হয়ে যেত। কয়েকজনকে সাথে সাথে ফাঁসি দিয়ে দিত, এটা বন্ধ হয়ে যেত। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। গত 21 মে বাকলিয়ায় 3 বছরের এই শিশুটিকে ধর্ষণের অভিযোগে মনির হোসেনের বিরুদ্ধে মামলা করে ভুক্তভোগীর পরিবার। রুনা আনসারি, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম। নারী ও শিশুসহ 9 জন টানা 3 দিন ধরে কুড়িগ্রামের রৌমারী সীমান্তে অবস্থান করছেন। এখন পর্যন্ত তাদের বিষয়ে কোনো সমাধান হয়নি। একদিকে বিএসএফ, অন্যদিকে বিজিবি। মাঝখানে শূন্য রেখায় খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাচ্ছেন তারা। এর আগে গত 14 জুন সকালে বিএসএফ 9 জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে, তবে বিজিবির বাধায় তারা শূন্য রেখায় অবস্থান নিতে বাধ্য হন। এরই মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও বিএসএফ তাদেরকে ফেরত নিতে অস্বীকৃতি জানায়। পুশিনের মাধ্যমে ভারত সরকার কূটনৈতিক সৌজন্য, আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘন করে যাচ্ছে বলে অভিযোগ করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ। বুধবার রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সীমান্ত হত্যা, পুশিন ও কাঁটাতারের রাজনীতি শীর্ষক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন দলটির নেতাকর্মীরা। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বাংলাদেশে পুশ ইনের চেষ্টায় উত্তপ্ত 2 দেশের সীমান্ত। বর্ডার গার্ডের পাশাপাশি সজাগ স্থানীয়রাও। এখন পর্যন্ত সীমান্তের অন্তত 20টি পয়েন্টে 200-র বেশি মানুষকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে বিএসএফ। এ নিয়ে 2 দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে একাধিকবার পতাকা বৈঠক হলেও ইতিবাচক সমাধান মেলেনি। এমন প্রেক্ষাপটে বুধবার রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সীমান্ত হত্যা, পুশ ইন ও কাঁটাতারের রাজনীতি বিষয়ে সংবাদ সম্মেলন করেন এবি পার্টি। সংবাদ সম্মেলনে সাম্প্রতিক ভারতের সীমান্তরক্ষী বাহিনী কর্তৃক বাংলাদেশি নাগরিকদের হত্যা, পুশ ইনের বিপরীতে দেশের নতজানু পররাষ্ট্র নীতির তীব্র সমালোচনা করেন দলটির নেতারা। গত 3.5 মাসে নির্বাচিত সরকার আসার পরে প্রায় 22 থেকে 23 জন বাংলাদেশি নাগরিককে নৃশংসভাবে হত্যা করা হয়েছে আমাদের সীমান্তে। তাহলে নির্বাচিত সরকার তো এসেছে, তো বলা হয়েছিল যে সম্পর্ক উন্নয়ন হবে, হয় নাই তো। আপনাদের এমপি মন্ত্রীরা ছেলে মেয়ে বউ বাচ্চার নামে জেলা, উপজেলা, ইউনিয়নের নাম রাখার সময় পান, সেগুলো নিয়ে হাস্যরস করবার সময় পান, কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ শত শত নাগরিকদের জীবন যেখানে জড়িত, হাজার হাজার আইডেন্টিফাইড, নন আইডেন্টিফাইড মাইগ্রেন্টদের জীবন যেখানে জড়িত, সেই সীমান্ত হত্যা এবং পুশিন নিয়ে আলাপ করবার সময় আপনারা দিচ্ছেন না পার্লামেন্টে। এই পার্লামেন্টকে যদি আপনারা কার্যকর করতে চান, তাহলে এই পার্লামেন্টকে জনতার বিষয় নিয়ে কথা বলবার সুযোগ দিতে হবে। পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু অভিযোগ করেন, বাংলাদেশ সরকার এ নিয়ে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। সরকারের পক্ষ থেকে আমরা এখন পর্যন্ত
এই অমানবিক অবৈধ পুশিনের ব্যাপারে কোনো কার্যকর পদক্ষেপ দেখতে পাচ্ছি না। আমরা এই পুশিন মেনে নেব না এবং কোনো ধরনের দাদাগিরি অত্যাচারের কাছে আমরা মাথা নত করব না। বন্ধুর সাথে বন্ধুত্ব, শত্রুর সাথে চোখে চোখ রেখে কথা বলার শক্তি, সাহস আমরা আমাদের ইতিহাস থেকে পেয়েছি, সেটা আমরা ধারণ করব। সংবাদ সম্মেলনে বক্তারা পররাষ্ট্র মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে গত 56 বছরে বাংলাদেশ সীমান্তে হতাহতের তালিকা অবিলম্বে প্রকাশ করার আহ্বান জানান। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। সরকারের হাতে চাল ও গমের যথেষ্ট মজুদ আছে এবং বাজারে দামও স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বুধবার দুপুরে সচিবালয়ে চলমান বাজার পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি কথা জানান। মন্ত্রী আরও জানান, একটি সংবাদপত্রে চালের দাম বৃদ্ধির খবর দেখে রাজধানীর বাদামতলী পাইকারি বাজার ও নয়া বাজারে চালের দাম যাচাই করেন তিনি। চালের সরবরাহ পরিস্থিতি এবং দাম স্থিতিশীল আছে, বাজারে চালের সংকট নেই উল্লেখ করে তিনি বলেন, এবার বাজেট পরবর্তী বাজারে দামের কোনো তারতম্য হয়নি, তবে মান ভেদে চালের দাম 2-1 টাকা কম বেশি আছে এবং নতুন ও পুরনো চালের মধ্যেও এমন কম বেশি হয়। সরকারের কাছে বর্তমানে 17 লাখ মেট্রিক টন চাল ও 3 লাখ মেট্রিক টন গম মজুদ আছে জানিয়ে খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, সরকারের কাছে আপৎকালীন মজুদ থাকার কথা 13 লাখ টন খাদ্যশস্য, সেখানে মজুদ আছে 20 লাখ টন। আমাদের হাতে যে মজুদ আছে, বাজার পরিস্থিতি যথেষ্ট, মূল্য পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল, সরবরাহ পরিস্থিতি যথেষ্ট সন্তোষজনক। আমাদের হাতে, সরকারের হাতে বিপুল পরিমাণ চাল মজুদ আছে। যদি কখনো প্রয়োজন পড়ে আমাদের ইন্টারভেনশন করার সেই সঙ্গতি সামর্থ্য সরকারের হাতে আছে। আমাদের দৈনন্দিন প্রতিদিনই আমাদের চালের মজুদ বাড়তেছে, কারণ আমাদের এবছরে যে টার্গেট আছে ধান এবং চালের আকারে প্রায় 16.5 লক্ষ টন সংগ্রহ করার, এবং সংগ্রহ যেটা আমাদের চলছে এটি খুবই সন্তোষজনক, এবং আমাদের কৃষক ভাইরাও যে দাম নির্ধারিত আছে ওই দামই তারা মোটামুটি কাছাকাছি দাম তারা পাচ্ছেন। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টা অবরোধ প্রত্যাহার ও হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথা বলা হলেও বাস্তবতা ভিন্ন। গুরুত্বপূর্ণ এই নৌপথে এখনও স্বাভাবিকভাবে জাহাজ চলাচল শুরু হয়নি। নিরাপত্তা শঙ্কা সহ নানা কারণে ঝুঁকি নিতে চাচ্ছে না শিপিং কোম্পানিগুলো। অন্যদিকে বিশ্লেষকরা বলছেন, দুই দেশের রাজনৈতিক সমঝোতা হলেও হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক হতে আরও সময় লাগবে। ইরানের সঙ্গে সমঝোতা চুক্তির ঘোষণা দিয়ে গত রবিবার মার্কিন অবরোধ তুলে নিয়ে হরমুজ প্রণালী খুলে দেওয়ার দাবি জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গুরুত্বপূর্ণ এই নৌপথ খুলে দেওয়ার খবর জানায় ইরানও, তবে বাস্তব চিত্র ভিন্ন। এখনও স্বাভাবিকভাবে জাহাজ চলাচল শুরু হয়নি। বিবিসি ভেরিফাইয়ের বিশ্লেষণে দেখা গেছে, চুক্তির ঘোষণা দেওয়ার পর মাত্র 7টি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে। অন্যদিকে প্রায় 550-র বেশি জাহাজ এখনও উপসাগরীয় অঞ্চলে অপেক্ষমান। বিশেষজ্ঞরা বলছেন, নিরাপত্তা ঝুঁকি, সমুদ্রে থাকা মাইন এবং সম্ভাব্য টোল বা নিয়ন্ত্রণ ব্যবস্থা সহ একাধিক কারণে এখনও জাহাজ চলাচল স্বাভাবিক হয়নি। শিপ ট্র্যাকিং সংস্থাগুলোর মঙ্গলবারের তথ্য অনুযায়ী পারস্য উপসাগরে 250-টিরও বেশি তেলবাহী ট্যাঙ্কার এবং 330-টির বেশি কার্গো জাহাজ অবস্থান করছে। এর মধ্যে প্রায় 75% ট্যাঙ্কার স্থির অবস্থায় রয়েছে। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, অনেক জাহাজ সৌদি আরব, ইরাক ও সংযুক্ত আরব আমিরাতের প্রধান তেল রপ্তানি টার্মিনালের কাছাকাছি জড়ো হয়ে রয়েছে। যুদ্ধের আগে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে কোনো ফি দিতে হতো না, কিন্তু ভবিষ্যতে ইরানের সাথে ওমান যৌথভাবে প্রণালী পরিচালনার সময় টোল আরোপের বিষয়টি বিবেচনায় রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অর্থ প্রদান ব্যবস্থা চালু হলে জাহাজ চলাচল জটিল হয়ে উঠতে পারে। বিশ্লেষকদের মতে, দুই দেশের রাজনৈতিক সমঝোতা হলেও বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক হতে দীর্ঘ সময় লাগবে। নিরাপত্তা নিশ্চিত করা, মাইন অপসারণ এবং নতুন নিয়মকানুন স্পষ্ট না হওয়া পর্যন্ত অধিকাংশ জাহাজ মালিক ঝুঁকি নিতে চাইবেন না। এই নৌপথ পুরোপুরি সচল হতে আরও কয়েক সপ্তাহ সময় লাগতে পারে বলে ধারণা তাদের। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি হলেও ইসরায়েলকে প্রধান বাধা হিসেবে দেখছেন অনেকে, কারণ ইসরায়েলের একটি পদক্ষেপ যে কোনো সময় চুক্তি ভণ্ডুল করতে পারে, যার ফলাফল প্রথমেই পড়বে হরমুজ প্রণালীতে। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ। এর সাথে শেষ করব দীপ্ত সন্ধ্যার সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেবো আরও একবার।
জনগণের অর্থ আর পাচার হতে দেওয়া হবে না, শ্রীমঙ্গলে কার্ড বিতরণ অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী। ইরান ও যুক্তরাষ্ট্রের শান্তি চুক্তি ঘোষণার পরও স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন রাত 11টায়। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।